আইলা লাইলা ফণী আমফান ইয়াসের পর এবার শক্তিশালী ঘূর্ণিঝড় রেমালে তছনছ বাংলা। গতকাল ২৬শে মে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মধ্যবর্তী অঞ্চলে রাত্রি 10:30টায় ল্যান্ডফল হয় ঘূর্ণিঝড় রেমালের। ঘন্টায় ১২০ থেকে ১৩৫ কিলোমিটার বেগে আছড়ে পড়ে ঘূর্ণিঝড়। ঝড়ের সাথে অতি ভারী বৃষ্টিতে তছনছ হয়েছে দক্ষিণবঙ্গের একাংশ। সাইক্লোন রেমালের প্রভাবে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হাওড়া ও পশ্চিম মেদিনীপুরের একাংশ। ঝড়খালি, নামখানা, গঙ্গাসাগর, সন্দেশখালী, কাকদ্বীপ, সুন্দরবন, গোসাবা, দীঘা সহ বঙ্গোপসাগর উপকূলবর্তী সমস্ত এলাকায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। কাঁচা বাড়ি ভেঙে যাওয়া, গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে যাওয়া থেকে শুরু করে প্রাণহানি সাইক্লোনের প্রভাবে কোনো কিছুই বাদ যায়নি। লক্ষাধিক মানুষকে ত্রাণ শিবিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় ঝড়ের পূর্বেই। জলমগ্ন কলকাতার অধিকাংশ রাস্তা। কলকাতায় মেট্রো রেলের ট্র্যাকে জল জমে যাওয়ায় বন্ধ ছিল মেট্রো। শুধু তাই নয়, বিমানবন্দর ও শিয়ালদহ দক্ষিণ শাখার রেল লাইনে জল জমে যাওয়ায় বিমান এবং ট্রেন চলাচল দীর্ঘক্ষণ বন্ধ ছিল আজ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আজ ২৭শে মে সারাদিন ধরে চলে বৃষ্টি, তার সঙ্গে ব্যাপক ঝোড়ো হাওয়া। এখনো পর্যন্ত বিদ্যুৎহীন দক্ষিণবঙ্গের অনেক এলাকা। জল সরবরাহের ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় সমস্যা দেখা দেয়। তবে রেমাল ঘূর্ণিঝড়ের প্রভাব যে শুধুমাত্র দক্ষিণবঙ্গেই পড়েছে তাই নয়, উত্তরবঙ্গেও প্রভাব পড়েছে সাইক্লোনের। আজ মধ্যরাত থেকেই বৃষ্টি শুরু হয় দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, ডুয়ার্স, ধূপগুড়ি, শিলিগুড়িতে। এই এলাকাগুলি ছাড়াও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টি হয়েছে। আগামীকাল দার্জিলিং সহ পার্বত্য এলাকায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। গত ২-৩ দিন আগে উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে গেছিল ৪২ ডিগ্রিতে। বর্তমানে বৃষ্টি হওয়াতে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন উত্তরবঙ্গবাসীরা। আজ সারাদিন উত্তরবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আবহাওয়া দপ্তরের তরফে উত্তর দিনাজপুর, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে আগামী কালকের জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসনের তরফ থেকে নর্থ বেঙ্গলের বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে খবর, এই মুহূর্তে বাংলাদেশে ঢুকে গিয়েছে রেমাল। ফলে ক্রমশই দুর্বল হচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড়। বিগত ১ মাস ধরে চলা তীব্র দাবদাহে চলছিল বাংলা, বর্তমানে ছবিটা সম্পূর্ণ উল্টো। পশ্চিমবঙ্গের রেমালের প্রভাবে যে ক্ষয়ক্ষতি হলো তার ঘা শুকোতে সময় লাগবে বেশ কয়েকদিন। ঘূর্ণিঝড় এবং টানা বৃষ্টির ফলে কাঁচা শাকসবজি, বাদাম, তিল, কলা চাষে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। ক্ষয়ক্ষতি হলে কিছুটা বাড়তে পারে আলুর এবং সবজির দাম। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন হাওড়া জেলার উদয়নারায়ণপুরের বিশিষ্ট আলু ব্যবসায়ী অরুণ খোটেল। চলুন এখন ওনার সাথে কথা বলে দেখি হাওড়া জেলার আলুর পরিস্থিতি, হাওড়ায় সবজি চাষ কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে রেমালের ফলে, এবং আগামী দিনে এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পড়বে আলুর জগতে। দর্শক বন্ধু, এই প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নেবেন। অরুণদা নমস্কার। হ্যাঁ নমস্কার। গতকাল রাত থেকে তুমুল ঝড় হলো আমাদের দক্ষিণবঙ্গে, তো আপনার হাওড়া জেলার ছবিটা কি উঠে আসছে যদি একটু জানান। হাওড়া জেলার ছবিটা বলতে মধ্যরাত থেকে ব্যাপক ঝড় বৃষ্টি, এখনো টানা পর্যন্ত বৃষ্টি চলছে। বৃষ্টির পরিমাণটা এতটাই যে এখন ক্ষয়ক্ষতিটা ঠিক পরিমাণ বলা যাবে না। তবে আমাদের এইখানে 85% বাদাম আছে, হয়তো 5% কি 6% তিল আছে, আর বাদ বাকি সবজি অন্যান্য আদার্স চাষ আছে, পাট আছে, যেমন সবজি চাষ আছে, ইত্যাদি চাষ আছে। তিলের ক্ষয়ক্ষতিটা আমার মনে হচ্ছে খুব বেশি হবে, বাদামের ক্ষয়ক্ষতিটা একটু কম হবে। তবে যাদের পাকা বাদাম এই সময় ওলা হচ্ছিল, সেই বাদামগুলো ফুটে কলা হয়ে যাবে। ওই বাদামটা একটু ক্ষয়ক্ষতিটা হবে। এবং যাদের নিম্নের দিকে বাদামটা রয়েছে, জল যদি নিকাশি হয়ে সেই নিম্ন জমিতে 2-4 দিন রয়ে যায়, তাহলে সেই বাদামটাও ক্ষয়ক্ষতির পরিমাণটা থাকতে পারে।
আচ্ছা। কতটা হবে এখন বলা যাচ্ছে না, তবে এখনো টানা বৃষ্টি চলছে তো, হুম যতটা বৃষ্টি পারবে এখন ক্ষতি এটাই বেশি। জলের পরিমাণ দরকার ছিল, হুম হুম জল দরকার ছিল, চাষি বাদাম তুলতে পারছিল না, হুম। কিন্তু এতটাই যে জল হচ্ছে চাষের, এখন যে পরিমাণটা জল হচ্ছে এবার ক্ষতির দিকেই যাচ্ছে। আচ্ছা, এটা আপনি আপনার উদয়নারায়ণপুর মোকামের কথা বললেন। হ্যাঁ, উদয়নারায়ণপুর মোকামের কথা বললাম। আচ্ছা, আর এমনি টোটাল হাওড়া জেলার এমনি অন্যান্য কি পরিস্থিতি রয়েছে, মানে মানুষের প্রাণহানি বা ইত্যাদি, ধরুন গাছ পড়ে যাওয়া বা বাড়ি ঘর ভেঙে যাওয়া, এসব নিয়ে কি কোনো হ্যাঁ, খবর উঠে আসছে? টুকিটাকি টুকিটাকি গাছপালা কিছু পড়েছে। হুম তার মধ্যে কলা গাছটা তো এমনি নরম গাছ, ও তো পড়বেই। হুম হুম যেখানে মাটি একটু নরম আছে সেসব গাছগুলো পড়েছে। হুম তার সার্বিকভাবে হাওড়া জেলায় যে ব্যাপক অন্যদিকে যে ঘর বাড়ি পড়ে গেছে, যে হুম। মানুষের কোনো প্রাণহানি হচ্ছে সেরকম কিছু এখনো খবরাখবর নেই। আচ্ছা তবে ঝড়টা একটু কমেছে, বৃষ্টিটা টানা চলছে। আচ্ছা, এখনো বৃষ্টি চলছে। আর এমনি তাহলে বৃষ্টি চলছে। সব থেকে বেশি তো আমি শুনলাম যে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে 24 পরগনা এবং কলকাতায়। তো হ্যাঁ, এর হ্যাঁ, চিত্রটা যদি আমার দর্শকদের একটু জানান আপনার মাধ্যমে। ওর চিত্রটা কলকাতায় দু এক জায়গায় পুরাতন ঘর পড়ে গেছে, একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে, এরকম একটা খবর আমি নিউজ শুনেছিলাম। হুম এটা তো সার্বিকভাবে সব সময় বলতে পারবো না কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, এখন হুম নেট সম্বন্ধে সব সময় খবর পাওয়া যাচ্ছে না। হুম সার্বিকভাবে ওয়েদারটা একটু ফ্রেশ হলে, নেটটাও ঠিক থাকলে খবরগুলো একটু পাওয়া যাবে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণটা উত্তর দক্ষিণ 24 পরগনাটাই বেশি হয়েছে। হুম। সাগরদ্বীপ এবং বাংলাদেশের যে খেপুপাড়া তার মধ্যবর্তী স্থানে মোটামুটি গতকাল রাত্রি 10:30 থেকে ল্যান্ডফল শুরু হয়, মোটামুটি হ্যাঁ, প্রায় আড়াই ল্যান্ডফল তিন শুরু ঘন্টা হয় চলে। জায়গায় জায়গায়, সুন্দরবন এলাকায় কিছু কিছু জায়গায়, এলাকায় কাকদ্বীপ ফাকদ্বীপ এসব এলাকায় যেসব বাঁধগুলো ভাঙা ছিল, হুম যেগুলো সাগরের সাথে নদীর যেসব ক্যানেল গুলো ছিল, হুম। কিছু কিছু বাঁধ এলাকায় ঢুকে গ্রামে জল ঢুকেছে, এরকম খবর আছে। আচ্ছা, মানে এই যে ধরুন কলকাতা বা অন্যান্য যে ধরুন 24 পরগনা, এইগুলোর তুলনায় আপনার হাওড়া জেলার ক্ষয়ক্ষতিটা অনেক, বলছেন কম। হ্যাঁ, কম কম হয়েছে, কম। আচ্ছা, আর মেদিনীপুরের দিকে কি খবর রয়েছে জানা আছে আজকে না, না, সকাল থেকে? মেদিনীপুরে তো আজকে সকাল থেকে কিছু খবর পাইনি, তো ঝড় বৃষ্টিটা সর্বত্রভাবেই চলছে। হ্যাঁ, পূর্ব মেদিনীপুরে তো ক্ষয়ক্ষতি হয়েছে, আমি হুম, দেখেছি। হ্যাঁ, হয়েছে, ঝড় বৃষ্টিটা সর্বত্রভাবেই চলছে। যেমন আমাদের তো হাওড়াটা আছে, হুম যেমন হুম হুগলিটা লাগোয়া আমাদের এইখানে যে বৃষ্টিটা হাটটা হচ্ছে, হুগলির লাগোয়া আমাদের এখানে পাশাপাশি আমার বাড়ি থেকে 3 কিলোমিটার হবে। হুম। একইভাবে বৃষ্টিটা হয়েছে এবং ঝড় বাদলে দু চারটে গাছপালা যেরকম পড়ে সব পড়েছে, তা মানুষের প্রাণহানির কোনো খবর নাই। আচ্ছা, মূলত মানে ঝড়টা কোন দিক দিয়ে গেছে বলে রয়েছেন আপনি তখন আমাকে বলছিলেন ফোনে, যদি একটু ঝড়টা বলেন। যখন যেটা ভাবলাম যে হলদিয়ার এই কোণার থেকে উঠে আপ টু গঙ্গার উপকূল টেনে, অর্থাৎ হুম দক্ষিণ 24 পরগনা এবং উত্তর 24 পরগনা হুম। দুটোর মধ্যস্থল দিয়ে জায়গাটা ঝড়টা গেছে। আচ্ছা ঝড়টা গেছে এবং ওটা বাংলাদেশ আহ, চলে যাবে। আচ্ছা, শুধু যে দক্ষিণবঙ্গে হচ্ছে বা হয়েছে তাই নয়, একইভাবে কিন্তু উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বা আগামী একদিন বৃষ্টি চলবে সেরকম খবরও উঠে আসছে। হ্যাঁ, হাবড়ার দিকে আমাদের এইখানে যখন শুরু হয়েছে, হুম হাবড়ার দিকে একটু কম ছিল। হুম সকাল থেকে হাবড়ার দিকে, অর্থাৎ উত্তর 24 পরগনার দিকে হুম এখন ঝড় বৃষ্টিটা প্রবল ভাবে চলছে। হুম হুম। ওদের আজকে যেমন চলছে ওয়েদারটা খারাপ, কালকেও তেমন ওয়েদারটাও খারাপ চলবে, এরকম পূর্বাভাস আছে আলিপুর আবহাওয়া। কালকেও রয়েছে, আর তার পাশাপাশি আমি বলছি উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি চলছে, মানে হ্যাঁ, কোচবিহার, হ্যাঁ, জলপাইগুড়ি, উত্তরবঙ্গ তো বৃষ্টি চলছে। উত্তর আলিপুরদুয়ার। হ্যাঁ, উত্তরবঙ্গ, এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ফালাকাটা এসব যে এলাকাগুলো আছে না, হুম। বা মালদা, এসব এলাকাগুলো বৃষ্টি চলছে রানিং। বুঝতে পারছি। তো এই যে ধরুন এক শ্রেণীর মানুষ যারা বিশেষ করে ধরুন আলু সংরক্ষণকারী, তারা যেটা চাইছিলেন যে বৃষ্টিতে যদি বা ঝড়ে যদি অনেক সবজি বা অন্যান্য কাঁচা সবজি যদি ক্ষয়ক্ষতি হয়, তাহলে আলুর দামের ক্ষেত্রে একটা ব্যাপক আহ, মানে বৃদ্ধি এটা দেখা যেতে পারে। তো এখনো পর্যন্ত কি খবর উঠে আসছে, আজকে বাজারের পরিস্থিতি কি রয়েছে আপনার ওখানে? আজকে বাজারের ব্যবস্থা বলতে আমাদের এখানে কালকে রাত্রে নিকাশি হয়েছে, হুম রবিবার বন্ধ থাকে। হুম। আলু আজকে প্রাকৃতিক দুর্যোগে এনে কোনো লেবার আসতে পারেনি, আচ্ছা। অর্থাৎ মার্কেটে আলুটা আজকে পাঠাতে পারবে না। হুম তাতে করে হয়তো আহ, কেউ দাম বাড়বে, বাড়া কমাটা সেটা পরের কথা, আলু হুম। রেডি করতে পারলো না, মার্কেটে যেতেই পারলো না, এবং মানুষ যে যার সাথে আশ্রয়স্থলে রয়েছে, সেইখানে মার্কেটের কি খবর বলা যাবে? আগে মানুষের জীবন বাঁচাক, তারপর মার্কেটের খবরটা বলা যেতে পারে। একদমই একদমই, মানে অনেকে যারা মানে মানে একদম কটাক্ষ করে যারা বলছিল যে আলুর দামটা বৃদ্ধি পাওয়া উচিত, তাদের আগে মানুষের লাইফটাকে নিয়ে হ্যাঁ, ভাবা উচিত। আগে মানুষের এই যে সিচুয়েশনটা চলছে, যে ওয়েদারটা খারাপ হচ্ছে, যে ঝড়টা হয়েছে, অনেকটা তো হাওড়াকে যেভাবে পূর্বাভাস দেওয়া হচ্ছে ততটা হয়নি। যাক, যেভাবেই হোক, প্রকৃতির ব্যাপার তো একটু কম হয়েছে। হুম তাতে করে মানুষ আশ্রয়স্থলে রয়েছে, জীবনহানির ঘটনা ঘটছে, এটাই সবচেয়ে মূল্য। হুম এখন আলুর মূল্য বৃদ্ধি হবে কি
পরে কম বেশি হবে সেটা বাজার কথা বলবে। আর এই মুহূর্তে মানুষের যে ক্ষয়ক্ষতি হয়নি এটি সবচেয়ে আমাদের কাছে ভালো খবর। বুঝতে পারছি। আর এমনি এখন আজকে এমনি কিরকম কি দাম টাম রয়েছে আপনার উদয়নারায়ণপুর মোকামে? উদয়নারায়ণপুর মার্কেট বলা যাবে না, কারণ আমাদের এইখানে 5টা যে স্টোর আছে বা হুগলির লাগোয়া কিছু স্টোর আছে, হুম হুম এই 10টা স্টোর মিলে আলুর মানে সবকটি স্টোরেতে আলু নিকাশি হয়েছে, আলু রেডি করতে পারে না ও এবং ওয়েদারের ফল্টের জন্য দায়ী হবে না আলু। আচ্ছা, মানে এই মুহূর্তে দাম বলাটা খুব টাফ। হ্যাঁ, দাম বলাটা খুব টাফ। আচ্ছা, তো এই মত অবস্থায় ধরুন যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষ যারা রয়েছেন এই ঘূর্ণিঝড়ের ফলে, যাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হলো, বিশেষ করে এই উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলো রয়েছে বা কলকাতার, তাদের কি বলবেন আমার দর্শকদের? দেখুন, প্রশাসন সর্বদিকেই কালকে আমি শুনেছি যে তাদেরকে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে, বিদ্যুতের জন্য জেনারেটরও ব্যবস্থা করা হয়েছে, খাদ্যর ব্যবস্থা করা হয়েছে এবং কিছু কিছু মানুষ আছে তারা ঘরদত্ত ফেলে যেতে পারে না। না। আমাদের একান্নবর্তী পরিবারের গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে। এবার কতটুকু কি ঘটনা করবে, প্রত্যেকটা ঘটনাই দুঃখজনক ব্যাপার আছে। কারণ এত বড় ক্ষয়ক্ষতিটা মানুষের আশ্রয়স্থলে যদি নিরাপদে আশ্রয় থেকে জীবনযাপন করতে পারে, তাদের তো একটু কষ্ট বা অসুবিধে বিশাল পড়বেই মার্কেট থেকে। এই প্রাকৃতিক দুর্যোগে সব তো আচ্ছা। পড়বেই, সবটা বন্টন তো করা যাবে না নিখুঁত ভাবে। কারণ মানুষের যদি যাতায়াতের পরিষেবা থাকতো, যোগাযোগের পরিষেবা থাকতো, তাহলে তো মানুষের কিছু পরিষেবা দিতে পারতো, অসুবিধা হতো না। মানুষ যা সিচুয়েশন হচ্ছে, মানুষ বেরোতেই পারছে না, মানুষ বেরোতে পারছে, তাদের পরিষেবাটা কি করে দেবে? তবু যত রকমই হোক প্রশাসন থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাদের দেখভাল চলছে। এই পর্যন্ত অগ্রিম আগে থেকে নেওয়া ছিল। আচ্ছা, আর এবার চারিদিকে দেখেছি আমি মাইকে করে, আমি হলদিয়াতেও দেখেছি, দীঘাও দেখেছি, কাকদ্বীপও দেখেছি, আপনার ডায়মন্ড হারবারও দেখেছি। সর্বত্র ভাবে মাইকে ক্যাম্পাসিং করেছে, তাদেরকে নিরাপত্তা আশ্রয় নেওয়া হয়েছে, রাখা হয়েছে। আচ্ছা, আর এমনি ধরুন আপনার স্থানীয় যে সমস্ত চাষবাস হয় বললেন, তাতে একটু ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে নাকি? মানে এখন সেটা বলা যাচ্ছে না। তিলটা কিন্তু ভালো ক্ষতি হবে। আচ্ছা। বাদাম যাদের তোলা হচ্ছিল, যদি 5-10 দিনের মধ্যে বাদামটা তুলতে না পারে, এখন জলটা যদি ঠিক তাড়াতাড়ি নিকাশি হয়ে যায়, তাহলে বাদামের একটা পার্সেন্টেজ ক্ষয়ক্ষতি হবে, তিলটার বেশি ক্ষয়ক্ষতি হবে আর সবজিটা। আচ্ছা, মানে এর প্রভাব কি তাহলে সবজির দামের ক্ষেত্রে একটা দেখা যাবে? আলুর ক্ষেত্রে বলছি না, সবজির দামের ক্ষেত্রে। সবজির দামের প্রভাব দেখা যাবে, কারণ যারা মাচায় সবজিটা করে তাদের ঝড়ে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বলা যাবে না। তো ব্যাপারটা হচ্ছে, যদি মাচা ভেঙে যায়, আবার দেখা যাচ্ছে নিচে যদি জলটা বেশি জমে যায়, গাছের শেকড় পচে যাবে, আর পুরো মাচা ভেঙে গেলে সেই মাচাকে আর তুলতে পারবে না, ওই যে গাছের যে ডালপালা গুলো আছে সেগুলো ছিঁড়ে যাবে, অর্থাৎ সব সবজির একটা মার খাবে। বুঝতে পারছি। তো থ্যাংক ইউ দাদা, অসংখ্য ধন্যবাদ আপনার হাওড়া জেলার বা টোটাল মানে সাইক্লোন নিয়ে টোটাল রিপোর্টটা আমাদেরকে দেওয়ার জন্য। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজারদর, আলুর সর্বভারতীয় বাজারদর, আলুর সকালের বাজারদর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।